অডিও কথনে সবাইকে স্বাগতম। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের উপন্যাস দায়বন্ধন। উপন্যাসটি আমি মোট ৫টি পর্বে ভাগ করে পড়ব। প্রথম পর্ব আমি আগেই পড়েছি এবং আপলোড করেছি। আজকে আমি পড়ছি উপন্যাসটির দ্বিতীয় পর্ব। জয়দীপ হাঁটছিল। এখন চোরের মতো বসন্ত রায় রোডে ঢুকতে হবে। তারপর গেট পেরিয়ে কুকুরের চিৎকার সামলে অন্ধকারে ভেতরে ঢোকা। ব্যাপারটা ভাবতেই খারাপ লাগছে। এই চোরের মতো বেঁচে থাকা অথবা অতীনের মতো পুলিশ হওয়া, কোনটা যুক্তিযুক্ত? হেসে ফেলল জয়দীপ। অতীনের মতো পুলিশ আবার কি? সত্যিকারের পুলিশ হয়ে যাওয়ার পর অতীন আর অতীন থাকবে না। প্রিয় সিনেমার সামনে হোর্ডিংয়ে নায়িকার মুখ দেখে অবাক হয়ে গেল জয়দীপ। তাকানোর ভঙ্গিটা অনেকটা গত রাতের গঙ্গার মতো। আচ্ছা, মেয়েটার জন্য কেউ আজ এক ফোঁটা চোখের জল ফেলেছে? দূর, গঙ্গা যার নাম তার তো বুক ভর্তি জল। অন্যের চোখের জলের তার কি দরকার? জামশেদপুর স্টেশনে নেমে জয়দীপ একবার ভাবল ফেরার টিকিট করে রাখবে কিনা। আজ বিকেলের ট্রেন স্বচ্ছন্দে ধরা যেতে পারে। কাউন্টারের দিকে তাকিয়ে সে আবার হাঁটা শুরু করলো। বিরাট লাইন পড়েছে। এতটা পথ ট্রেনে এসে লাইনে দাঁড়াবার ধৈর্য তার নেই। স্টেশনের বাইরে মিনি বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার সময় কানে নিজের নাম ভেসে এলো। জয়দীপ দেখলো একটা ট্যাক্সিতে দুজন মহিলা উঠছেন। ট্যাক্সি ড্রাইভার গাড়ির পাশে দাঁড়িয়ে তাকে হাত নেড়ে ডাকছে। পর মুহূর্তে এসে চিনতে পারল, সুনীল। ড্রাইভারদের মতো ইস্পাত রঙা জামা শুধু পরেনি, মাথায় রঙিন কাপড়ের টুপিও পরেছে। আরে ইয়ার, ডাক শুনতে পাচ্ছিস না? আমি সুনীল, চিনতে অসুবিধা হচ্ছে? জয়দীপ ট্যাক্সির কাছে এসে বলল, প্রথমে একটু হয়েছিল। এসব কি? কোথায় যাবি? বাড়ি তো। উঠে পড়। এদের নটরাজ হোটেলে নামিয়ে আমিও ওদিকে যাব। আরে ওঠ ইয়ার, দেখছিস কি? দরজা খুলে সিটে বসে সে পেছনের আরোহিনীদের উদ্দেশ্যে বলল, আমার বাচপন কা দোস্ত, বহুত দিন বাদ দেখলাম। ওকে সামনে নিলে আপনাদের অসুবিধা হবে না তো? অপেক্ষাকৃত অল্প বয়সের যিনি তিনি বললেন, উঠতে বলে ফেলেছেন যখন, তখন আর কিছু বলে কি লাভ। তাড়াতাড়ি চলুন। জয়দীপ গাড়িতে উঠে দরজা বন্ধ করতেই অ্যাক্সিলেটরে চাপ দিল সুনীল। একটু ধাতস্থ হয়ে জয়দীপ জিজ্ঞাসা করল, তুই এখন ট্যাক্সি চালাচ্ছিস নাকি? ইয়াস ভাই, তোদের মতো বিরাট কিছু হওয়ার অ্যাম্বিশন ছেড়ে দিয়ে পেটের ধান্দা মেটাতে নেমে পড়েছি এ লাইনে। গাড়িটা আমার নয়, রোজ ভাড়া দেই। কিরকম থাকে? যেদিন যেমন লাগ সেদিন তেমন কামাই। এর ওপর পুলিশ 50, মাস্তান 50, এ তো আছেই। সুনীল হাসল। ছেড়ে দে এসব কথা। তুই এখন কি করছিস? কলেজে পড়াচ্ছিস? না। সুনীল, তুই এখন ক্রিকেট খেলিস না? সুনীল এবার গম্ভীর হয়ে গেল। তারপর ধীরে ধীরে মাথা নাড়ল, না। জয়দীপ আর প্রশ্ন করল না। স্কুল কলেজে খুব ভালো ক্রিকেট খেলতো সুনীল। ওর ব্যাটিং দেখে রবিন মুখার্জিও প্রশংসা করেছেন এক সময়। সবাই বলতো সুনীল বিহার টিমে সুযোগ পাবেই, এবং রঞ্জি খেললে কে বলতে পারে ইন্ডিয়া টিমে চান্স পেলেও পেতে পারে। অথচ সেই সুনীল এই বয়সে ট্যাক্সি চালাচ্ছে। এইটুকু ভাবতেই আরেকটা খারাপ লাগা তৈরি হলো। সুনীল তো এখন নিজে রোজগার করছে। একজন ট্যাক্সিওয়ালার সব খরচ বাদ দিয়ে ঠিক কি রকম রোজগার করে তা জয়দীপ জানে না, কিন্তু সে নিজে তো কিছুই করছে না। কাউকে কি বলা যায় যে সে মাসে 500 টাকা প্রুফ দেখার কাজ করে? কলকাতায় নিজের থাকার জায়গা নেই বলে একটা অফিসের টেবিলে রাত্রে চুরি করে ঘুমোয়। কোনো কাজ অসম্মানের নয় যারা বলেন, তারা মিথ্যে কথা বলেন। নিজের কাছেই তো সে নিজে অসম্মানিত হয়ে আছে। না, লক্ষ লক্ষ টাকা দরকার নেই তার। মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু পেলেই যথেষ্ট। তুই এখন গল্প লিখিস না? না। তাহলে কি করছিস? গোয়েন্দাগিরি করি, গম্ভীর মুখে বলল জয়দীপ। গোয়েন্দা?
তুই 007? সে কি রে, কি করে ওই লাইনে গেলি? আহ, দারুণ গ্ল্যামারাস লাইন। তোকে হিংসে হচ্ছে রে। জয়দীপ হেসে ফেলল। মানুষ কত দ্রুত নিজের ভাবনার পরিবর্তন করে। একটু আগে সুনীল যা ভাবছিল তা এখন আর ভাবছে না। বিষ্ণুপুরের নটরাজ হোটেলের সামনে গাড়ি দাঁড়াতেই পেছনে বসা মহিলাদের একজন জিজ্ঞাসা করলেন, এক্সকিউজ মি, আপনি প্রাইভেট ডিটেকটিভ? জয়দীপ কিছু বলার আগেই সুনীল বলল, ইয়েস ম্যাডাম, শুনলেন তো, ওর নাম জয়দীপ, আমার বন্ধু। দারুণ ব্রাইট ছাত্র ছিল, গল্প লিখত, এখন জেমস বন্ড। সুনীল হাসল। আমার মিটার কিন্তু কাজ করছে না। মহিলা বললেন, ভালোই হলো, আমরা এই হোটেলে উঠছি। একজন প্রাইভেট ডিটেকটিভের সাহায্য আমাদের খুব দরকার। যদি আপনি বিকেলে আমাদের সঙ্গে দেখা করেন তাহলে ভালো হয়। একটা 100 টাকার নোট সুনীলের দিকে বাড়িয়ে তিনি জিজ্ঞাসা করলেন, চলবে? 100 বার, 1000 বার। কিন্তু ম্যাডাম, আপনি অনেক বেশি দিচ্ছেন। কম নিতে হলে মিটারটা ঠিক করে রাখবেন। দুজন মহিলা তাদের ব্যাগ নিয়ে নেমে হোটেলের দিকে চলে গেলেন। আমার নাম মিসেস মুখার্জি। স্টিয়ারিং এর ওপর টাকা শুদ্ধ হাতটা বুলিয়ে সুনীল বলল, তুই আমার গুড লাক, সন্ধেবেলায় তোকে খাওয়াবো। আমি বিকেলে ট্রেনে ফিরে যাচ্ছি রে। সে কি, এলি কেন তাহলে? কাজ আছে। কিন্তু তুই মিটার খারাপ রেখে গাড়ি চালাচ্ছিস? উপায় নেই। টাকাটা ভাঁজ করে পকেটে রাখলো সুনীল। সে কি, এখানে আইন নেই? আগেই বলেছি, পুলিশ 50, মাস্তান 50 নেয় ডেইলি। তো ট্যাক্সির মিটার ভালো থাকুক কি খারাপ থাকুক তাতে ওদের কিছু আসে যায় না। কিন্তু এটা তো বেআইনি কাজ, অপরাধ। উত্তেজিত হলো জয়দীপ। ঘুরে জয়দীপের মুখের দিকে তাকালো সুনীল। কয়েক মুহূর্ত দেখল, তারপর নিচু গলায় জিজ্ঞাসা করলো, তুই কি ভারতবর্ষে বাস করিস? কি বলতে চাইছিস? যে দেশে মিনিস্ট্রি বাঁচাতে এমপি কেনা হয়, ধরা পড়লেও কারো কিছু হয় না, সে দেশের আদর্শ ন্যায় নীতিবোধ কবে বিক্রি হয়ে গিয়েছে তা তুই জানিস না? এই যে আমাদের মুখ্যমন্ত্রী, গরিবের মুখ্যমন্ত্রী, তার খামখেয়ালি ব্যবহার লোকে মেনে নিচ্ছে না। বউয়ের নামে এত বেআইনি সম্পত্তি করেছে, তবু সিবিআই রিপোর্টে চেপে দেবার চেষ্টা করছে। কেন করছে? ওই নীতিবোধটা নেই বলেই আমাকে ম্যাচ হেরে যেতে বলা হয়েছিল। শুনিনি সেঞ্চুরি করে টিমকে জিতিয়েছিলাম, তার ফল কি হলো জানিস? বেধড়ক মার খেলাম মাঠের বাইরে। পরের ম্যাচে টিমে চান্স পেলাম না। কি হলো আমার? বিহারের প্রতিটি জেলার গ্রামে খোলাখুলি আর্মস দেখিয়ে ইলেকশন হয়। কাগজে টিভিতে দেখানো হয়েছে, কিন্তু বন্ধ করতে পেরেছে কেউ? আরে ইয়ার, স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে ভেসে যাও, বেঁচে থাকবে। আমার মিটার তো সামান্য জিনিস, হোল ইন্ডিয়ার মিটার খারাপ হয়ে গেছে। ইঞ্জিন চালু করলো সুনীল। কিছুক্ষণ যাওয়ার পর বলল, তুই আজ চলে যাবি কেন? ম্যাডামদের দেখে মনে হলো বেশ মালদার আছে, মনে হচ্ছে তোকে কেস দেবে। 2 পাইস কামিয়ে নে, এখানকার মামলা হলে তোকে মদত দিতে পারি। আমি গোয়েন্দাগিরি করি না। সে কি রে, একটু আগেই যে বললি। বলতে ইচ্ছে করলো তাই বললাম। শালা, তুই মানুষ খুন করতে পারিস। আমি ওই ম্যাডামরাও বিশ্বাস করে ফেলেছে। তা তুই তো খুব বই পড়তিস, চেষ্টা টেষ্টা করে গোয়েন্দা হতে পারবি না? ট্রাই কর ইয়ার। বাড়ির সামনে নামিয়ে দিয়ে সুনীল বলে গেল, যদি সে আজই ফিরে না যায় তাহলে যেন সন্ধেবেলায় দেখা করে। বেল টিপতেই রতন দরজা খুলল। রতন তার মামাতো ভাই, প্রায় একই বয়সী ওরা। পড়াশোনায় মন ছিল না বলে কলেজে ঢোকেনি। চোখ বড় করে বলল, তুই হঠাৎ? পিসি, দেখো কে এসেছে। জয়দীপ বুঝলো এবার শুরু হবে। প্রথমে মা আসবে, তারপর মামা। মামা এসেই জ্ঞান বিতরণ করে বুঝিয়ে দেবেন ভাগ্নের সঙ্গে তিনি সম্পর্ক রাখতে চান না। মায়ের আগে মামাই এলেন। আরে জয় যে, এসো এসো, একেবারে কোনো খবর না দিয়ে চলে এলে। অবশ্য নিজের বাড়িতে খবর দেবার দরকার কি? জিনিসপত্র কোথায়? খালি হাতে এসেছো নাকি? মামা তাকে তুমি সম্বোধন করছে, কানে খট করে লাগলো। জয়দীপ চেয়ারে বসে বলল, হঠাৎ আসতে হলো,
আজ বিকেলেই চলে যাব। বিকেলে চলে যাবে? পাগল নাকি? কি রাজকার্য কলকাতায়? আমি ওখানে একটা চাকরি করছি মামা। আহা, জানি জানি। মাথা গরম করে কি লিখেছি আর অমনি তুমি সম্পর্ক ত্যাগ করে চাকরিতে লেগে গেলে। ওসব কথা শুনছি না। এসেছো যখন দুদিন থেকে তবে যেতে হয় যাবে। আচ্ছা, আমাদের কথা ছেড়ে দাও। দিদির কথা ভাবো তো। তোমার মা, তুমিই তার একমাত্র সন্তান। তার মনে দুঃখ দেবে? জয়দীপের নিজের কানকেই বিশ্বাস করতে ইচ্ছে করছিল না। সেই মামা এই মামা এক? বয়স হলে মানুষ নাকি বদলে যায়। এত বেশি বদল? ভেতরের ঘরে মামির গলা শোনা গেল। কে এসেছে গো? তারপরে তিনি দরজায় এলেন। হোমা, জয় তুই? বাইরের ঘরে বসে আছিস কেন? ভেতরে আয়। মামা বললেন, হ্যাঁ যাও। এই রতন, তোর একটা পাজামা দে ওকে। জামা কাপড় ছেড়ে একটু আরাম করুক। ভেতরে গেল জয়দীপ। বারান্দায় পা দিতেই মায়ের মুখোমুখি হয়ে গেল। হঠাৎ মনে পড়তেই মাকে প্রণাম করল সে। মা বলল, মামা মামিকে প্রণাম করেছিস? পেছন থেকে মামি বলে উঠলেন, তাতে কি হয়েছে? বাড়ির যে সবার চেয়ে বড়, তাকে প্রণাম করলেই সবাইকে প্রণাম করা হয়ে গেল। মাথা নাড়লেন মা। না, এই শিক্ষা তোকে আমি দেইনি। তুমি কেমন আছো? আমি ভালো। খারাপ থাকতে যাব কেন? অনেকদিন তোমার কোনো চিঠি পাইনি। এমন ভাবে বলছিস যেন নিয়মিত তুই আমাকে চিঠি লিখিস। তাছাড়া তুই এখন কোথায় থাকিস তাই তো আমি জানি না। মামি বলল, দিদি, আপাতত মান অভিমান থাক। জয় মুখ হাত পা ধুয়ে চা খাক, তারপর কথা বলবে। জয়, তুই যা, এই ঘরে যা। ওটা রতনের ঘর। ভেতরে বাথরুম রয়েছে, হাত মুখ ধুয়ে নে। জয়দীপের ইচ্ছে হচ্ছিল মায়ের ঘরে গিয়ে বসতে। এখন মাকে দেখার পর তার বুকে অন্য এক অনুভূতি তৈরি হয়েছে, যা কলকাতায় থাকতে হয়নি। এই সময় মা জিজ্ঞাসা করলেন, তোর জিনিসপত্র কোথায়? ভেতরে নিয়ে আয়। আমি সঙ্গে কিছু আনিনি। ও, মা তাকালেন। আজই ফিরে যাবি? তাই ভেবেছি। ভালো। মা আর দাঁড়ালেন না। তিনি চোখের আড়ালে চলে যাওয়ার পর পাশের ঘরে ঢুকলো জয়দীপ। রতন আলনা থেকে একটা পাজামা বের করে খাটের ওপর রেখে বলল, এটা পরতে পারিস। জয়দীপ চেয়ারে বসল। হঠাৎ তার মনে হলো এই ঘরটা অন্যরকম হয়ে গেছে। আলনায় যেসব জামা প্যান্ট ঝুলছে তা বেশ মূল্যবান এবং আধুনিক। ঘরে একটা ছোট রঙিন টিভি রয়েছে। আরো সব শৌখিন বস্তু ঘরে সাজানো, তা কয়েক মাস আগেও ছিল না। রতন একটা দামি সিগারেটের প্যাকেট সামনে ধরল। নে। জয়দীপ বেশ অবাক হলো। এই একটা সিগারেটের দাম প্রায় 2 টাকা। রতনের কি হলো? সে মাথা নেড়ে না বলে জিজ্ঞাসা করল, তোর কি হলো? কি হলো মানে? ও, বাবা মায়ের সঙ্গে টিভি দেখা পোষায় না বলে এটা কিনেছি। এ ঘরে তো বড় টিভি রাখা যাবে না। তুই কি করছিস? ব্যবসা। ব্যবসা? টাকা পেলি কোথায়? রতন সিগারেট ধরালো। এ বাড়ির ভেতরে বসে ও সিগারেট খাচ্ছে। ব্যাপারটা কিছুকাল আগেও অবিশ্বাস্য ছিল। ধোয়া ছেড়ে রতন বলল, ব্যবসা 2 রকমের হয়। প্রচুর টাকা ক্যাপিটাল করে যারা প্রোডাকশনে নামে অথবা ডিস্ট্রিবিউশন নেয়, তারা ব্যবসা করতে পারে। আর টাকা ছাড়াও ব্যবসা হয় যদি একটা টিম তৈরি করা যায়। টিম তৈরি করে ব্যবসা? ইধার কামাল উধার, উধার কামাল ইধার। এসব তোর মাথায় ঢুকবে না। যা, বাথরুমে যা। কিরকম রোজগার হচ্ছে? এই বোকা প্রশ্নটা আবার কেন? কোনো মাসে 10, কোনো মাসে 20, আবার বাজার ডাউন হলে নো ইনকাম। রতন হাসল। জয়দীপ উঠে দাঁড়ালো। মামা মামিকে একটু অন্যরকম লাগলো আজ। সিলভার টনিক খেলে ভোল পাল্টে যেতে বাধ্য। আচ্ছা, আমি এখনই বেরিয়ে যাব। তুই রাত্রে থাকলে দেখা হতে পারে। পাজামা নিয়ে বাথরুমে ঢুকলো জয়দীপ। এবারের কোনো বাথরুমে কখনো আয়না ফিট করা ছিল না। এত রকমের শ্যাম্পু এবং প্রসাধন দ্রব্য তো দূরের কথা।
রতনের বেশ ভালোই রোজগার হচ্ছে বোঝা যাচ্ছে। অথচ রতন তারই সমবয়সী এবং ছাত্র হিসেবে খুব খারাপ ছিল। বছর ৬ আগেও মামা ওকে জুতোপেটা করেছে পাস না করার জন্য। এখন এই বাড়িতে রতন যে খাতির পাচ্ছে তা বোঝাই যাচ্ছে। পরিষ্কার হওয়ার পর বাথরুম থেকে বের হতেই মা এলেন চা বিস্কুট নিয়ে। ছেলে যতক্ষণ না চায়ে চুমুক দিচ্ছে ততক্ষণ অপেক্ষা করলেন। তারপর বললেন, তোর সঙ্গে কথা আছে। তুই কি চাকরি করছিস? তেমন কিছু নয়। বুঝলাম না, মেসে আছিস না ঘর ভাড়া করেছিস? একজনের বাড়িতে আছি। তোর পক্ষে কি এখন ঘর ভাড়া করে আমাকে নিয়ে যাওয়া সম্ভব হবে? জয়দীপ এক মুহূর্ত চুপ করে থেকে ধীরে ধীরে মাথা নাড়ল। আমি একটা টেম্পোরারি কাজ করছি, চাকরি বলতে যা বোঝায় তা পাইনি। সেটা কবে পাবি? চেষ্টা করছি। আমার পক্ষে এখানে থাকা আর সম্ভব হচ্ছে না। জয়, তোর বাবা যা রেখে গিয়েছিল তাই ভেঙে এতদিন তোর পড়ার খরচ চালিয়েছি। এখন তো তলানি পড়ে আছে। এত পড়াশোনা করার পর তোর কাছে নিশ্চয়ই কিছু আশা করতে পারি, তাই না? নিশ্চয়ই পারো। আমি চেষ্টা করছি মা। কিন্তু এখানে তোমার কি অসুবিধে হচ্ছে? মামা মামিকে তো এবার খুব ভালো ব্যবহার করতে দেখছি। রতনও রোজগার করছে। এ বাড়ির অবস্থা তো অনেক ভালো হয়েছে। এটা আমার ভাইয়ের বাড়ি। তাদের কি হয়েছে না হয়েছে তা নিয়ে আমার ভাবার কি দরকার? তুই কেন এলি বলতো? এই কথাটা এ বাড়িতে ঢোকার পর জিজ্ঞাসা করতে গিয়ে জয়দীপ পারেনি। যেন ওই চিঠি চাইতেই আসা, নইলে সে আসতো না, এমন কথা শুনতে হবে বলে জিজ্ঞাসা করতে সংকোচ হচ্ছিল। সেই সঙ্গে সে একটু অবাকও হচ্ছিল। এরা কেউ তাকে বলছে না তার নামে চিঠি এসেছে। চিঠি নিতে? জয়দীপ শান্ত মুখে জবাব দিল। কি চিঠি? এবার অবাক হলো জয়দীপ। আমার নামে কোনো চিঠি আসেনি? না তো, কে দিয়েছে? সে কি, কলকাতা থেকে রিডাইরেক্ট করা কোনো খাম আসেনি? না, এলেও আমাকে কেউ বলেনি। সে কি, আমাকে হোস্টেল থেকে বলা হয়েছে ওরা চিঠি এখানে পাঠিয়ে দিয়েছে। মা, আমি একটা ভালো চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছিলাম। মনে হচ্ছে চিঠিটা ওখান থেকেই এসেছে। জয়দীপের চা খাওয়া মাথায় উঠল। এই সময় মামিমা দরজায় এলেন। না জয়, আমরা তো কোনো চিঠি পাইনি। অসম্ভব! চিৎকার করে উঠল জয়দীপ। এ কি, তোর কি মনে হচ্ছে আমরা তোর কাছে মিথ্যে কথা বলছি? এই যে শোনো, এদিকে এসো তো একবার। মামি গলা তুললেন। চটিতে শব্দ তুলে মামা এসে মামিমার পাশে দাঁড়ালেন। কি হলো? মামিমা বললেন, জয় এসেছে একটা চিঠির খোঁজে। ওর নামে এ বাড়িতে নাকি চিঠি এসেছে। আমি তো জানি না সেরকম কিছু এসেছে কিনা। তুমি জানো? মামা মাথা দোলালেন। না, না জয়, লেটার বক্স তো আমিই খুলি। তোমার নামে কোনো চিঠিই পাইনি। জয়দীপ মাথা নিচু করল। এরপর আর কথা বলা চলে না। কিন্তু চিঠিটা গেল কোথায়? হঠাৎ নিজেকে কিরকম নিঃস্ব বলে মনে হলো। আজ ভোরের বেলায় মনে কিরকম একটা জোর এসে গিয়েছিল। রজতের যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে তখন ওই একই চিঠি হয়তো তারও এসেছিল। মামা বললেন, কি চিঠি আসার কথা ছিল জয়? আমি ঠিক জানি না। বাহ, জানো না অথচ ওই চিঠির জন্য এত দূর ছুটে এলে? একটা ইন্টারভিউ দিয়েছিলাম, হোস্টেল থেকে বলল আমার নামে যে চিঠি এসেছিল তা ওরা এখানে পাঠিয়ে দিয়েছে। এমন হতে পারে ওটা চাকরির ব্যাপারে কোনো চিঠি হবে। আপনারা যখন বলছেন কোনো চিঠি আসেনি তখন আর ভেবে কি লাভ? কিন্তু একটা চিঠি আসার কথা ছিল। তুমি পোস্ট অফিসে গিয়ে খোঁজ নিতে পারো। মামা সরে গেলেন। মামিমা বললেন, অনেক সময় পোস্ট অফিসেই গোলমাল হয়। ভর দুপুরে পোস্ট অফিসে গিয়েও পিয়নের সঙ্গে দেখা হলো না। জানা গেল যে যার কাজে বেরিয়ে গেছে। ওদের ফিরে আসার অপেক্ষা করা ছাড়া অন্য কোনো রাস্তা নেই। ৩টে নাগাদ ভদ্রলোককে পাওয়া গেল। ছাতা মাথায়, ব্যাগ কাঁধে নিয়ে ফিরতেই চিনতে পারল জয়দীপ।
স্কুলে পড়ার সময় একে দেখেছে বাড়ি বাড়ি চিঠি পৌঁছে দিতে। জয়দীপ সামনে দাঁড়িয়ে নমস্কার করল। প্রৌঢ় ভদ্রলোকটি সব শুনে চোখ বন্ধ করলেন। মনে করতে পারছি না। জয়দীপ, জয়দীপ, না, আমাকে কেউ দেয়নি। কিন্তু বিশ্বাস করুন, কলকাতা থেকে এই ঠিকানায় পাঠানো হয়েছিল। কবে? কয়েকদিন আগে। তাহলে বসুন। যেসব চিঠিতে ঠিকানা লেখা হয় না সেগুলো মাস্টার মশাইয়ের কাছে জমা থাকে ডেড লেটার অফিসে পাঠানোর জন্য। যদি না পাঠিয়ে দেওয়া হয় তাহলে ওগুলোর মধ্যে খোঁজা যেতে পারে। পিয়ন ভদ্রলোক ভেতরে চলে গেলেন, কিন্তু মিনিট দুয়েকের মধ্যে ফিরে এসে বললেন, আজ হবে না ভাই, মাস্টার মশাইয়ের শরীর খারাপ, বাড়ি চলে গিয়েছেন। উনি না থাকলে আলমারির চাবি পাওয়া যাবে না, আপনি কাল আসুন। কোনোভাবেই পাওয়া সম্ভব নয়? না ভাই, আজ বিকেলের ট্রেন ধরার কোনো প্রশ্নই নেই। এসেছে যখন তখন চিঠিটার হদিশ করে যেতেই হবে। স্নান শেষ করে ভাত খেলো না জয়দীপ। এখন বিকেল। মামিমা লুচি বেগুন ভাজা এনে দিলেন। মা সামনে নেই। মামিমা বললেন, আমার মন বলছে কাজ চিঠি পেয়ে যাবে। কত মাইনে গো? জানি না, নিশ্চয়ই ৫-৭ হাজার হবে। তোমার তো আর আমাদের কথা মনেই থাকবে না। তোমরা তো এখন ভালোই আছো। ঠাকুরের আশীর্বাদে চলে যাচ্ছে। তোমার মামাকে দিয়ে তো কিচ্ছু হয়নি। যা হয়েছে তা রতন ব্যবসায় নামার পর। এই কদিন আগে আমাকে টাকা গুনে দিতে বলল। কাউকে দিতে হবে। ২৫,০০০ টাকা। জীবনে অত টাকা একসঙ্গে দেখিনি আমি। গলা নামালেন মামিমা। আত্মীয় স্বজনদের তো চোখ টাটাচ্ছে। খাওয়া শেষ হলে মা এলেন। নিঃশব্দে থালা গ্লাস তুলে নিয়ে চলে গেলেন। মামিমা বললেন, দিদি না থাকলে আমার যে কি হতো। তা চাকরি পেলে দিদিকে নিয়ে যাবে নাকি? তাই তো স্বাভাবিক। সেসব আগের যুগে ছিল। বিদ্যাসাগর মশাই দমোদর পেরিয়েছিলেন সাঁতার কেটে মায়ের জন্যে। এখন ওসব চলে না। আজ বাদে কাল যখন ঘরে বউ আসবে তখন বুঝবে মামিমা ঠিক কথা বলেছিল। তোমার মায়ের যা কড়া স্বভাব, আজকালকার কোনো মেয়েই মানিয়ে চলতে পারবে না। এতদিন একসঙ্গে থেকে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। মামিমা উঠলেন। আমি উঠি। আমার সামনে তো তুই সিগারেট খাবি না। আমি রতনকে বলেছি খেতে। কোনো অভদ্র আচরণ তো করছে না। খাক। মামিমা বেরিয়ে গেলেন। মামিমার এই পরিবর্তনকে বৈপ্লবিক বললেও কম বলা হয়। বিশ্বাস করাই মুশকিল। সঙ্গে সিগারেট নেই। রতন টেবিলে প্যাকেট রেখে যায়নি। ঘরের কোণে একটা কাচের আলমারি রয়েছে। জয়দীপ সেটার কাছে গেল। বিদেশি হুইস্কির বোতল রয়েছে সেখানে। এগুলি এখানে কেন? রতন খায় নাকি? এই ঘরে বসেই? মা ঘরে এলেন। তাহলে আজ যাচ্ছিস না? না, কাল পোস্ট অফিসে যেতে হবে। তুই কি রাত্রে এই ঘরে শুবি? যেখানে বলবে। এ ঘরে না শোয়াই ভালো। কেন? মাঝরাতে রতন ফেরে মাতাল হয়ে চিৎকার চেঁচামেচি করে। সে কি? মামা কিছু বলে না? যে হাত পেতে থাকে তার বলার ক্ষমতা চলে যায়। রতন কি করে মা? জানি না। বাক্স করে জিনিস নিয়ে এসে ওপাশের ঘরে দুদিনের জন্য তালা বন্ধ করে রাখে। যেসব লোকজন ওর সঙ্গী তাদের চেহারা দেখে আমার ভয় লাগে। আমার এখানে থাকতে একটুও ইচ্ছে করছে না। তোমার সঙ্গে কি রকম ব্যবহার করে? মা হাসলেন, জবাব দিলেন না। তারপর বললেন, তুই চেষ্টা কর জয়। সন্ধ্যের মুখে বাড়ি থেকে বেরিয়ে একটুও ভালো লাগছিল না। মনে হচ্ছিল সমস্ত পৃথিবীর ওজন যেন তার কাঁধে চেপে বসেছে এবং তার শরীরে এক ফোঁটা শক্তি নেই। একটা ভালো চাকরি পাওয়া এবং মাকে নিয়ে একটা ফ্ল্যাট ভাড়া করে থাকা, এত সামান্য চাওয়া এমএ পাশ করা একটা ছেলে চাইতে পারে না? আশ্চর্য! এই চাওয়া হাজার হাজার ছেলে মেয়ে চাইছে, মিটছে কজনের? জয়দীপের ইচ্ছে হচ্ছিল এমএ ক্লাসে যেসব ছেলে মেয়ে ভর্তি হচ্ছে তাদের ডেকে ডেকে সত্যি কথা বলে দিতে।
মিছিমিছি 2 বছর নষ্ট করছো তোমরা। আর সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে কাঠগড়ায় দাঁড় করাতে। কেন আপনারা ওইসব বিষয় পড়াচ্ছেন, যা 2 বছর বাদে ছেলেমেয়েদের বেঁচে থাকতে একটুও সাহায্য করবে না? পেট্রোল পাম্পের সামনে পৌঁছাতেই সুনীলের সঙ্গে দেখা হয়ে গেল। হাত নেড়ে বলল, যাক, তুই তাহলে ফিরে যাসনি। আয়, চা খাবি? না। কি হলো তোর? মেজাজ খারাপ কেন? দূর, একটা চিঠি মামার ঠিকানায় কলকাতা থেকে রিডাইরেক্ট করে পাঠানো হয়েছিল। সেই চিঠি হাওয়া হয়ে গিয়েছে। বাড়িতে কেউ পায়নি। পিয়নও বলতে পারছে না। কাল আবার যেতে বলেছে। কি চিঠি? প্রেমপত্র? হেসে ফেলল জয়দীপ। ওর চেয়েও বেশি। আমার মনে হচ্ছে চাকরির ব্যাপারে চিঠি। সঙ্গে সঙ্গে সিরিয়াস হয়ে গেল সুনীল। সে কি রে? কাল সকালে যেতে বলেছে? আমার এক জান পায়চান লোক আছে পোস্ট অফিসে। কিন্তু শিওর এখানে এসেছে চিঠি? হ্যাঁ। তাহলে মন খারাপ করিস না, কাল ঠিক পেয়ে যাবি। সিগারেট ধরালো সুনীল, যেন সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে। জয়দীপও অন্যদিকে মন সরাতে চাইল। তোর ডিউটি নেই? না, ক্লাসটা গোলমাল করছে, সারাতে দিয়েছি। কাল দুপুরে বড় কাজে চক্রধরপুর যেতে হবে, গাড়ি ঠিক রাখা দরকার। বড় কাজ মানে? টানা মাল আনতে। সুনীল হাসল। সে কি রে? ধ্যাত তেরিকা, সব ব্যাপারে চোখ বড় করিস না তো। আমি না গেলে অন্য কেউ যাবে। প্যাসেঞ্জার নিয়ে গেলে যা পাবো তার 5 গুণ বেশি দেবে ওরা। কিন্তু পুলিশ ধরলে কি হবে? পুলিশ আমাকে গার্ড দিয়ে নিয়ে আসবে যাতে কোনো পথে বিপদ না হয়। এসব তুই বুঝবি না। তোর ভাই রতনকে জিজ্ঞাসা করিস। এর মধ্যে রতন কি করে আসছে? কাজটা রতনদের গ্রুপের। এখানে অনেকগুলো গ্রুপ কাজ করে। এর খবর ও পেলে খুন জখম হয়ে যায়। আমরা যারা ট্যাক্সি চালাই তারা কেউ কারো কথা অন্যকে বলি না। এটা সব গ্রুপ মেনে নিয়েছে। তোকে বলে ফেললাম। রতন তাহলে টানা মালের কারবার করে? দেখ জয়, এসব কথা তুই রতনকে বলবি না, তাহলে আমি খুব বিপদে পড়ে যাব। তুই এই লাইন ছাড় সুনীল। মাস গেলে অতগুলো টাকা তুই আমাকে দিতে পারবি? কিন্তু তোরা দেশের ক্ষতি করছিস, সরকারকে ঠকাচ্ছিস। যাস শালা, আবার এক কথা। সরকার আলপিন থেকে কামান কেনার জন্য যখন দালালি নিচ্ছে, তখন তুই কি করছিস? কি একটা কথা আছে না ইংরেজিতে, ওই যে, রোম শহরে বাস করতে হলে ওদের মতোই থাকতে হবে। তুই শালা দলছুট। মাল খাবি? হ্যাঁ। না না। তুই খাস নাকি? মাঝে মাঝে, হঠাৎ হঠাৎ। তুই খাস না? ভাত খাওয়ার পয়সা থাকে না পকেটে তো মাল। জয়দীপ ঠোঁট কামড়ালো। রতন খুব ড্রিঙ্ক করে না? সবই জেনে গেছিস এর মধ্যে। দেখ জয়, তুই এখনো সে আগের মতো ছেলেই রয়ে আছিস। বাই চান্স একটা ভদ্রলোকের চাকরি যদি না পাস, তাহলে তোর কপালে দুঃখ আছে। রতন নিজের কামাইয়ের পয়সায় মাল খেলে তোর কিছু বলার নেই, এটা বুঝতে চেষ্টা কর। হো হো, তুই যাবি না? কোথায়? নটরাজ হোটেলে। ধ্যাত। ধ্যাত কিরে, তোকে এভাবে যেতে বললো? আমি কি গোয়েন্দা যে যাব? তাহলে বললি কেন? আমি তোকে ঠাট্টা করছিলাম। কিন্তু ওরা সিরিয়াসলি নিয়েছে। আচ্ছা, ওরা খুব সমস্যায় পড়েছে। গোয়েন্দা খুঁজছে যখন, তার মানে পুলিশের কাছে যেতে চাইছে না। তুই যদি সেই সমস্যার সমাধান করে 2 পয়সা রোজগার করিস, তাতে অন্যায় কোথায়? আমি সমস্যার সমাধান করব? আমি তোকে হেল্প করব। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। দুটো মাথা এক করলে রাস্তা বের হলেও হতে পারে। আর যদি না পারিস তাহলে ফোনে বলে দিবি পারলি না। এর মধ্যে কোনো অন্যায় নেই। না, এটা এক ধরনের প্রতারণা করা, ওদের বিশ্বাসকে ঠকানো। নো, ধর তুই অ্যাক্টিং করছিস। অ্যাক্টিংটা ঠিক হচ্ছে কিনা সেটা দেখতে যাওয়া, এটাকে চ্যালেঞ্জ হিসেবে নে। চল ইয়ার। ইচ্ছে তো হচ্ছিল না, উল্টো ভয় করতে লাগলো। কিন্তু সুনীল এত জোর করতে লাগলো যে শেষ পর্যন্ত জয়দীপের মনে হলো
ব্যাপারটাকে অ্যাডভেঞ্চার হিসেবে ধরা যেতেই পারে। সে কোনো মিথ্যে আশ্বাস দেবে না। সমস্যা শোনার পর যদি মনে হয় তার দ্বারা সমাধান করা অসম্ভব, তাহলে অক্ষমতা জানিয়ে চলে এলেই হলো। জয়দীপ নিমরাজি হতেই সুনীল পাম্পের অফিসে ঢুকে কারো সঙ্গে কথা বলে একটা প্রাইভেট গাড়ির চাবি নিয়ে এলো। উঠে পড় ইয়ার, গাড়িতে করে না গেলে স্ট্যাটাস বাড়বে না। নটরাজ মাঝারি ধরনের হোটেল। জয়দীপের ছেলেবেলায় এই হোটেলটাকে খুব গ্ল্যামারাস মনে হতো। হোটেলের সামনে গাড়ি দাঁড় করিয়ে সুনীল বলল, যা। তুই? দূর, আমি গেলে তোর মর্যাদা কমে যাবে। ওরা আমাকে ট্যাক্সি ড্রাইভার হিসেবে জেনেছে। আমি তো সত্যিই তাই। ঘুরে আয়, স্মার্টলি যাবি। জয়দীপ নামল। রিসেপশনে পৌঁছেই খুব নার্ভাস হয়ে গেল সে। রিসেপশনিস্ট হাসি মুখে জিজ্ঞাসা করল, ইয়েস স্যার। জয়দীপ বলল, দুজন মহিলা আজ সকালে এই হোটেলে উঠেছেন। নেম প্লিজ। নাম? জয়দীপ আরও নার্ভাস হয়ে গেল। ট্যাক্সি থেকে নামার সময় ভদ্রমহিলা একটা নাম বলেছিলেন, কিন্তু এখন কিছুতেই মনে পড়ছে না। সুনীলকে জিজ্ঞাসা করলেও বলে দিতে পারে। এই ব্যাপারটা আলোচনা করা উচিত ছিল। নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, তবে ওরা দুজন আজই এই হোটেলে উঠেছেন। সঙ্গে কোনো পুরুষ ছিল না। রিসেপশনিস্ট কয়েকটা কাগজ উল্টে তাকালেন। আপনার নাম? জয়দীপ। মিসেস মুখার্জি আপনার জন্য ৩১২তে অপেক্ষা করছেন। মিসেস মুখার্জি? হ্যাঁ হ্যাঁ, মনে পড়ে যাওয়ায় সলজ্জ হাসল জয়দীপ। দরজা নক করতেই ভেতর থেকে সাড়া এলো। দরজা খুললেন অপেক্ষাকৃত অল্প বয়সের মহিলা। আসুন, বসুন। দিদি? পাশের ঘর থেকে সাড়া এলো, যাচ্ছি। জয়দীপ বুঝল এরা নিঃসন্দেহে ধনী, কারণ একটা পুরো স্যুট নিয়ে রয়েছেন। এবার মিসেস মুখার্জি পাশের ঘর থেকে বেরিয়ে এসে নমস্কার করলেন। আসুন জয়দীপ বাবু, আমি ভেবেছিলাম আপনি বোধহয় গুরুত্বই দেননি। বসুন। জয়দীপ আড়ষ্ট ভঙ্গিতে বসল। ভদ্রমহিলা উল্টো দিকের সোফায় বসে বললেন, আমার বোন স্বাতিলেখা, যাদবপুরে পড়ছে। আচ্ছা বলুন তো, আপনি কি কোনো এজেন্সিতে চাকরি করেন? কেন বলুন তো? কিছু মনে করবেন না, আপনার বয়সটা এত কম, তাই সন্দেহ এসেছে। আপনার কাজ হওয়া নিয়ে কথা, তাই না? তা তো বটেই, তবে যাকে কাজের দায়িত্ব দিচ্ছি তার সম্পর্কেও একটু জানা দরকার। সেটা না জেনে আসতে বলা কি ঠিক হয়েছে? হয়নি। আমরা এত ডিস্টার্বড ছিলাম যে মাথা কাজ করেনি। জয়দীপ হাসল। ধরে নিন আমি গোয়েন্দা নই। আপনারা একটা সমস্যায় পড়েছেন, এটা সত্যি ঘটনা। আর সেই সমস্যা থেকে যদি আমি উদ্ধার করতে পারি, তাহলে আপনারা উপকৃত হবেন, তাই তো? সেটা ঠিক। আপনারা তো কলকাতা থেকে আসছেন। হ্যাঁ। কলকাতায় এত প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি রয়েছে, তাদের সাহায্য নেননি কেন? সেটাই তো সহজ হতো। আগেই বলেছি আমরা খুব ডিস্টার্বড ছিলাম। আর কারো সাহায্য নেওয়ার কথা মাথায় এসেছে ট্রেনে, যখন এখানে আসছিলাম। আপনার দক্ষিণা কত? কাজ না করতে পারলে আমাকে কিছুই দিতে হবে না। ব্যাপারটা কতখানি গোপন থাকবে? যতখানি চান। কিভাবে বিশ্বাস করব? সেটা আপনার উপর নির্ভর করছে। মিসেস মুখার্জি সোফায় শরীর এলিয়ে দিলেন। জয়দীপবাবু, মনে হচ্ছে আপনি খুব সাকসেসফুল লোক নন। আপনার জুতো, জামা, প্যান্ট এত সাধারণ যা বেকার অথবা ছাত্ররাই ব্যবহার করে। কিন্তু তবু আমি এই ঝুঁকি নিচ্ছি। কাজটা করতে পারলে আপনাকে ৫,০০০ টাকা দেব। এছাড়া আপনার আনুষঙ্গিক খরচ যা হবে তা পাবেন। রাজি আছেন? কাজটা কি আগে তা জানতে চাই। আমার এই বোনকে তো দেখছেন, সমস্যাটা ওর। মিসেস মুখার্জি কথাটা বলতেই স্বাতিলেখা পাশের ঘরে চলে যাচ্ছিল। মিসেস মুখার্জি আপত্তি করলেন, না, তোর এখানে থাকা উচিত। বাস্তবকে ফেস কর। হ্যাঁ, শি ওয়াজ ইন লাভ, যাকে আমরা কেউ চিনি না। ইউনিভার্সিটিতে ওর সঙ্গে পরিচয়। ও জানতো ছেলেটি ওখানেই পড়ে, হোস্টেলে থাকে। এটুকু শুধু জানা গেছে ওর বাড়ি জামশেদপুরে। এই ছেলেটির হদিশ বের করে দিতে হবে আপনাকে। কোথায় থাকে? আশ্চর্য, সেটা জানলে আমরা আপনার সঙ্গে কি কথা বলতাম। নাম কি? বিজয় গুপ্তা।
ছেলেটি অবাঙালি হলেও চমৎকার বাংলা বলে। 6 ফুট লম্বা, খুব হ্যান্ডসাম। ওর বাবার নানান রকমের বিজনেস আছে। অর্থবান লোক। এরকম তথ্য পেলে পুলিশ আপনাকে পৌঁছে দিতে পারত। পুলিশের কাছে আমরা যেতে চাইছি না। ইউনিভার্সিটির হোস্টেলে ঠিকানা পাননি? না, কারণ সে ওখানে থাকতো না এবং ইউনিভার্সিটিতেও পড়তো না। সে কি? হ্যাঁ, ব্যাপারটা একদমই ভাওতা। স্বাতীলেখাকে এক্সপ্লয়েট করেছে সে। জয়দীপ এক মুহূর্ত ভাবল। তারপর জিজ্ঞাসা করল, মিসেস মুখার্জি, আপনারা যখন ছেলেটির চরিত্র জানতে পেরেছেন তখন নিশ্চয়ই আর সম্পর্ক রাখবেন না। ওর মনে ইমোশনাল ব্যাপারটা আর থাকাও উচিত নয়। শুধু ভাওতা দিয়ে প্রেম করেছিল বলে আপনারা চেজ করে যদি ছেলেটিকে ধরেন, তার জন্য কি শাস্তি দেওয়াতে পারেন? তার চেয়ে কোনো ক্ষতি হয়নি যখন, ব্যাপারটা ভুলে যাওয়াই তো ভালো। ক্ষতি হয়েছে, মিসেস মুখার্জি নিচু গলায় বললেন। তার মানে? জয়দীপ চমকে দেখল স্বাতীলেখার শরীরে বিবাহিতা মহিলার কোনো চিহ্ন নেই। আমার বোনকে দোষ দিয়ে লাভ নেই, ও কনসিভ করেছে। যখন আমরা জানতে পেরেছি তখন অনেকটা সময় কেটে গেছে। তাছাড়া বিজয়ের সঙ্গে কথা না বলে ও অ্যাবর্শন করাতে চাইছে না। এদেশের মেয়েরা চিরকাল যে বোকামি করে, ও তা থেকে বেরিয়ে আসতে পারেনি। অথচ এটা কেউ জানুক সেই ঝুঁকি আমি নিতে পারি না। এই বিজয়কে খুঁজে বের করতে আপনি কতদিন সময় নেবেন? আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি পারি। মিসেস মুখার্জি উঠে টেবিলে রাখা একটা হ্যান্ডব্যাগ খুলে পার্স বের করে টাকা তুলে নিয়ে এসে সামনে রাখলেন। এটা অ্যাডভান্স হিসেবে রাখুন। আমার মনে হয় ওর আসল নাম বিজয় গুপ্তা নয়, ওটাও মিথ্যে। প্লিজ, আপনি যদি ওকে খুঁজে বের করতে পারেন। খুঁজে পেলে আপনারা কি করবেন? ও কথা বলবে, কি উত্তর দেয় তারপর ঠিক করব দিল্লি যাব কিনা। দিল্লি? আমি ওখানেই থাকি। জয়দীপ উঠে দাঁড়ালো। আমি এই শহরে জন্মেছি, বড় হয়েছি। আমি চেষ্টা করব খুঁজে বের করতে। কিন্তু একটা সত্যি কথা আপনাকে বলা দরকার। বলুন। আমি গোয়েন্দা নই। এমএ পাশ করে কলকাতায় চাকরির চেষ্টা করছি। তখন রসিকতা করে বলেছিলুম গোয়েন্দাগিরি করি। এটা শোনার পর যদি আপনি মনে করেন আমাকে কাজের দায়িত্ব দেয়া যায় না, তাহলে স্বচ্ছন্দে টাকাটা তুলে নিতে পারেন। আপনাদের সমস্যার কথা আমি কাউকে বলবো না। মিসেস মুখার্জি তাকালেন। দেখে বোঝা যাচ্ছিল তিনি বেশ অবাক হয়ে গিয়েছেন। শেষ পর্যন্ত মাথা নাড়লেন তিনি। এখন এটা কোনো ম্যাটার করে না। যদি প্রথমেই বলতেন তাহলে ব্যাপারটা হয়তো অন্যরকম হতো। আপনাকে কিভাবে কন্ট্যাক্ট করব যদি প্রয়োজন হয়? আমার কোনো ফোন নাম্বার নেই। এখানে আমার মামা থাকেন, তার ঠিকানাটা লিখে দিচ্ছি। টেবিল থেকে কাগজ তুলে নিল জয়দীপ। সুনীলের গাড়িতে উঠেই জয়দীপ প্রশ্ন করল, জামশেদপুরের কোনো বড় ব্যবসায়ী আছে যার টাইটেল গুপ্তা? মনে করতে পারিস? অনেক আছে। কোন গুপ্তা? যার 6 ফুট লম্বা ছেলে আছে। বলেছে ওর নাম বিজয় গুপ্তা। 6 ফুট লম্বা? হ্যাঁ, হ্যান্ডসাম দেখতে। ওরা তার খোঁজ করছে। ঠিকানা জানে না? না। মাল দেবে? হ্যাঁ, 5,000। 1,000 অ্যাডভান্স দিয়েছে। সাবাস! আর তুই কাজটা নিতেই চাইছিলি না। ওখানে কিভাবে কথা বলেছিস? বেশ 007 ভাব দেখিয়েছিস তো? না, আমি বলেছি গোয়েন্দাগিরি করি না, বেকার। যাহ, তুই কি পাগল? আর তারপরেও কাজটা দিল? তাজ্জব ব্যাপার। সুনীল কিছুতেই মেনে নিতে পারছিল না। হুইস্কির বোতল টেবিলে রেখে সুনীল বলল, আরাম করে বস। এখানে সবাই আমাকে চেনে, খাতির করে। তোর ভয়ের কোনো কারণ নেই আর। সুনীলের বারংবার অনুরোধে গাড়ি থেকে নেমে এখানে আসার পথে যে প্রশ্নটা সে করেছিল, এখন এটা আবার না করে পারল না। জামশেদপুরে এরকম লিগ্যাল বার আছে? এবার বিরক্ত হলো সুনীল। লিগ্যাল কি ইলিগাল তাতে তোর কি? তুই আমার সঙ্গে এসেছিস, ব্যাস। তোর কোনো চিন্তা নেই। বিহারে এ নিয়ে কেউ মাথা ঘামায় না। কিন্তু আমরা যখন স্কুলে পড়তাম তখন তো এসব ছিল না। থাকলেও আমরা জানতাম না। তাছাড়া তখন জামশেদপুর ছিল টাটাদের শহর। এখন পুরো বিহার মাফিয়াদের।
যে কোনো লোককে তুই পয়সা দিয়ে খুন করাতে পারিস 24 ঘন্টার মধ্যে। লোকটা যেরকম নামি সেরকম টাকা লাগবে। এসব আমাদের অভ্যাস হয়ে গিয়েছে। কেন, কলকাতায় বার নেই? আমি একবার কলকাতায় গিয়ে সঙ্গীর সঙ্গে বারদুয়ারি বলে একটা দোকানে ঢুকেছিলাম। হায় বাপ! মাথা ঘুরে যায়। কলকাতার বারগুলো বেআইনি নয়। বলতে বলতে জয়দীপ দেখল সুনীল গ্লাসে মদ ঢালছে। সে হাত নাড়ল। আমি খাবো না। সুনীল তাকালো, তারপর বলল, জো মর্জি। গ্লাসে চুমুক দিয়ে শান্ত গলায় বলল সুনীল, এখানে কফি পাওয়া যায় না। কোল্ড ড্রিঙ্ক খেতে পারিস, নইলে লোকে তোর দিকে সন্দেহের চোখে তাকাবে। সন্দেহ করবে কেন? এসব জায়গা তো সাধু সন্ন্যাসীরা আসে না, এলে মতলব নিয়ে আসে। সুনীল একটা রাম আর কোকা কোলা দিতে বলল। রাম বললি কেন? এখানে কেউ শুধু কোকা কোলা চায় না। দেখ, আমাকে এখানে এনে কিরকম অসুবিধে হচ্ছে তোর। মারও গলি। এবার কাজের কথায় আসা যাক। বিজয় গুপ্তার খোঁজ তোকে পেতেই হবে। কিন্তু এদের কি জন্যে দরকার? লোকটা ওদের ঠকিয়েছে। কত? জয়দীপ তাকালো। সত্যি কথাটা বলতে খারাপ লাগলো। একটি মেয়ের ব্যক্তিগত দুর্বলতা কেউ বাধ্য না হলে প্রকাশ করে না। সুনীলকে সেটা জানিয়ে কি লাভ হবে? জয়দীপ বলল, আমি জিজ্ঞাসা করিনি। 5,000 দেবে বলেছে যখন, তখন মোটা মাল হাতিয়েছে বিজয় গুপ্তা। বিজয় নামটা আসল কিনা তাতে আমার সন্দেহ আছে। ভুল করে টাইটেল ঠিক বললে একটা রাস্তা আছে। টেলিফোন গাইড দেখে জামশেদপুরে যত গুপ্তা আছে বের করে তাদের বাড়িতে খোঁজ করতে পারিস। পাগল? হয়তো দেখবি 1,000 গুপ্তা আছে। তো কিন্তু তুই যখন অ্যাডভান্স নিয়েছিস তখন কাজটা তো করতেই হবে। এই জন্যই আমি যেতে চাইছিলাম না। তুই জোর করে পাঠালি। যদি কাল কিছু না বের হয় তাহলে টাকা ফেরত দিয়ে আসবো। তোর শালা, মাল একবার পকেটে এলে কেউ ফেরত দেয়? রাম এবং কোকা কোলা এলো। গ্লাসে কোকা কোলা ঢেলে চুমুক দিল জয়দীপ। স্বাদটা ঠিক আছে তো? এরকম জায়গায় কোনো বিশ্বাস নেই। হিন্দি সিনেমার নিচের তলায় গুন্ডারা যেরকম আস্তানায় মদ খায়, এর সঙ্গে তার কোনো তফাৎ নেই। আশেপাশে যারা খাচ্ছে তাদের চেহারাপত্তর সুবিধের নয়। এই সময় দুজন লোক ভেতরে ঢুকলো। কোন টেবিল খালি আছে দেখতে দেখতে এদিকে চোখ পড়ল তাদের। জয়দীপ দেখল ওদের একজন হাত তুলতেই সুনীলও হাত নাড়ল। টেবিলের পাশে চলে এসে সেই লোকটি বলল, আরে সুনীল, তুমি এখানে? কি করব দাদা, গাড়ি বিগড়েছে তাই আমি বেকার। বসতে পারি? জরুর। ওরা চেয়ার টেনে নিয়ে এসে বসল। সুনীলের সঙ্গে যে কথা বলছে সে বেশ ছিপছিপে ভদ্র চেহারার লোক। চোখে চশমা আছে। দেখেই বোঝা যায় বিদ্যা এবং অর্থের অভাব নেই। ওর সঙ্গীটি সম্ভবত ব্যায়াম ট্যায়াম করে। মোটা গোঁফ আছে। সুনীল বলল, হে আমার ছোটবেলার বন্ধু জয়দীপ, কলকাতায় পড়াশোনা করছে। খুব ভালো ছেলে। ওর সামনে সব কথা বলতে পারো। জয়দীপ, কাপুর সাহেবের সঙ্গে আলাপ কর। বহুত ইনফ্লুয়েন্সিয়াল আদমি। কাপুর হাত তুলে থামতে বলল সুনীলকে। তারপর বেয়ারাকে একটা গ্লাস দিতে বলল। কাপুরের সঙ্গে কোনো কথা বলছিল না। সুনীল জিজ্ঞাসা করল, আমাকে দরকার ছিল? নিঃশব্দে মাথা নাড়ল কাপুর। ছিল। আমার লোক খবর দিল তুমি এখানে এসেছ। গাড়ি কবে চালু হবে? কাল। তো ঠিক আছে, কাল একটা ট্রিপ মেরে দাও। এটা পরশু করো বস। কালকের কাজের জন্য অ্যাডভান্স নিয়ে নিয়েছি। ও, আমার উপর রাগ করো না বস। কথার খেলাপ এই লাইনে চলে না। ঠিক হ্যায়। কাপুর মাথা নাড়ল। বেয়ারা গ্লাস এনে দিতে সুনীল হুইস্কি ঢেলে দ্বিতীয় লোকটির দিকে এগিয়ে দিয়ে বলল, কাপুর সাহেব তোর মতো, এসব চলে না। কাপুর এবার তাকালো জয়দীপের দিকে। আপনি কি করেন? কিছু না, পড়াশুনো শেষ করে চাকরি খুঁজছি। এই সময় একজন লোক এগিয়ে এসে কাপুরের কানের পাশে মুখ নামিয়ে কিছু বলল। কাপুর মাথা নেড়ে সম্মতি জানাতেই লোকটা চলে গেল। কাপুর এবার দ্বিতীয় লোকটির দিকে তাকালো। মিশ্রজি, পাটনা থেকে নতুন এসপি আসছে, এসকে লুথার। চেনেন? লুথার? লোকটা যেন চমকে গেল। রয়্যাল বেঙ্গল টাইগার? ঠিক তাই। এখানে এলে বেড়াল হয়ে যাবে, কোনো চিন্তা নেই। কিন্তু
ধ্যাত মশাই, আপনি সবসময় কিন্তু কিন্তু করে গেলেন। আপনার প্রোটেকশন নিয়ে কোনো সন্দেহ থাকলে খোলাখুলি বলুন। না, না, তা বলছি না। এক চুমুকে গ্লাসের ২/৩ শেষ করে ফেলল লোকটা। এবার সুনীল জিজ্ঞাসা করল, আচ্ছা কাপুর সাহেব, বিজয় গুপ্তা বলে কাউকে চেনেন? আমরা ওর ঠিকানা জানি না। শুনেছি ওর বাবার বড় ব্যবসা আছে। দেখতে ভালো, ৬ ফুট লম্বা। বয়সও বেশি নয়। ব্যাস এটুকুই। জামশেদপুরে থাকে? হ্যাঁ, তবে কলকাতায় ছিল অনেকদিন। কি করতো সেখানে? সেটা জানি না। না, বিজয় নামের তো কাউকে চিনি না যে ৬ ফুট লম্বা। নামটা ভুলও হতে পারে। এবার কাপুর অদ্ভুত চোখে তাকালো। ধান্দাটা কি? আমার এই বন্ধু ওইরকম চেহারার একজনকে খুঁজছে। কলকাতায় ওর কাছ থেকে টাকা ধার করেছিল লোকটা। সুনীল হাসল। কাপুর এবার জয়দীপের দিকে তাকালো। আপনি তো চাকরি খুঁজছেন, অথচ অচেনা লোককে টাকা দেওয়ার ক্ষমতা আপনার আছে দেখছি। মিশ্রজি, আপনি এখানে থাকবেন না যাবেন? মিশ্র তখন দ্বিতীয় গ্লাস শেষ করছে। বলল, জো হুকুম। কাপুর সাহেব, ইনি ট্যাক্সি চালান। খবরটা ওকে দেব? কাপুর মাথা নাড়ল। মিশ্রজি বলল, কাল চক্রধরপুরে কাজ পড়লেও যাবেন না। স্পেশাল রেড হবে ওই রাস্তায়। গ্লাস শেষ করে উঠে দাঁড়ালো লোকটা। কাপুর বলল, নিশ্চয়ই ওই রাস্তায় সুনীল যাচ্ছে না। ওকে। ওরা বেরিয়ে গেল। জয়দীপ দেখল সুনীলের চোয়াল যেন ঝুলে পড়েছে। সে ডাকল, সুনীল, এই সুনীল, এইভাবে তাকিয়ে আছিস কেন? শালা হারামি, সুনীল বিড়বিড় করল। কি হয়েছে? ওরা জানে আমি কালকে চক্রধরপুর যাব। খবরটা লিক হয়ে গিয়েছে। বড়বাবু আমাকে শাসিয়ে গেল, গেলেই ফাঁসাবে। উফ, কি করি এখন? বড়বাবু মানে? ওই যে মিশ্রজি, থানার ওসি, এখন কাপুরের চামচা। কিন্তু তুই ভয় পাচ্ছিস কেন? আমি কি পেশেন্ট নিয়ে হাসপাতালে যাচ্ছি যে বুক ফুলিয়ে যাব? যেসব পার্টি ২ নম্বরই মাল এপাশ ওপাশ করে তাদের এক দলের কাজ নিয়ে যাচ্ছি। ওদেরই কেউ খবরটা বিক্রি করে দিয়েছে কাপুরকে। তাহলে বলে দে তুই যেতে পারবি না। কেন? কেন যেতে পারবো না? মাল নিয়ে না বললে ওরা ছবি করে দেবে আমাকে। তুই বলে দে মিশ্রজির কথা। কপালে হাত দিল সুনীল। তুই বুঝবি না জয়, কথাটা ওদের বললে ওরা আমাকেই সন্দেহ করবে। ভাববে আমিই কাপুরকে ইনফরমেশন দিয়েছি। ওরা বিশ্বাসই করবে না কাপুর বড়বাবুকে দিয়ে আমায় খবরটা দিয়ে গিয়েছে। জয়দীপ জিজ্ঞাসা করল, সত্যি তো? ওরা তোকে রাস্তায় ধরতে পারতো, তা না করে আগের রাত্রে ওয়ার্নিং দিতে এলো কেন? নিশ্চয়ই কোনো ধান্দা আছে। গাড়ি আজ ঠিক হয়ে যাবেই, তাহলে কাল না গিয়ে আমার কোনো উপায় নেই। উফ, গাড়ি যদি ঠিক না হয়? মানে, গ্যারেজওয়ালা গাড়ি ঠিক করে রাখবেই। রাখুক, ওই গাড়ি আজ রাত্রে খারাপ করে দিলে কাল তোকে কি অন্য গাড়ি নিয়েও যেতে হবে? জয়দীপ জিজ্ঞাসা করল। না, আমার ট্যাক্সি ছাড়া আমি বাইরে যাব না, এটাই নিয়ম। হাত বাড়ালো সুনীল। দারুণ বলেছিস। যেমন করেই হোক আজ রাত্রে গাড়িটা খারাপ করে দিয়ে আসতে হবে। তুই গাড়ির কিছু বুঝিস? না, মাথা নাড়ল জয়দীপ। ঠিক আছে চল। মাল খাওয়া ভোগে গেল। টাকা পয়সা মিটিয়ে সুনীল যখন বাইরে এলো তখন ঘড়িতে ৯:৩০। জয়দীপের মনে হলো এখন বাড়ি ফেরা উচিত। এক সময় মামার বাড়িতে আইন ছিল সন্ধে হবার আগেই বাড়িতে ফিরতে হবে। সেই আইন বলবৎ যদি নাও থাকে তাহলেও ৯:৩০টাই শোভন সীমা। গাড়িতে উঠে সুনীল বলল, ৮টায় গ্যারেজ বন্ধ হয়ে যায়, চল ঘুরে আসি। কপালে থাকলে। জয়দীপের মনে হচ্ছিল সুনীলকে বলবে তাকে নামিয়ে দিতে, কিন্তু সুনীলের মুখের অবস্থা দেখে সে সংকোচ বোধ করল। রাস্তার একপাশে গাড়ি দাঁড় করিয়ে সুনীল বলল, তুই গাড়িতে বস, আমি ঘুরে আসছি। জয়দীপ দেখল রাস্তাটা নির্জন এবং ছায়া ছায়া। গ্যারেজ নিশ্চয়ই কাছাকাছি কোথাও রয়েছে। জয়দীপের বেশ অস্বস্তি হচ্ছিল। এই গাড়ি সুনীলের নয়, পাম্প থেকে ম্যানেজ করে এনেছে। এখন যদি পুলিশ তাকে ধরে তাহলে কোনো জবাবই দিতে পারবে না। তার মাথায় আরো দুটো ভাবনা ভারী হচ্ছিল। হঠকারী হয়ে ১,০০০ টাকা অগ্রিম নিয়ে এসে খুব ভুল করেছে সে।
খড়ের গাদা থেকে সূচ বের করতে ফেলুদারা পারে, তার সেই এলেম নেই। এই টাকা ফেরত না দেওয়া পর্যন্ত তার স্বস্তি নেই। কাল সকালে টাকা ফেরত দিয়ে সে পোস্ট অফিসে যাবে। যদি ভাগ্য সুপ্রসন্ন হয় তাহলে চিঠি নিয়ে দুপুরের ট্রেন ধরে কলকাতায় পৌঁছবে। দ্বিতীয় ভাবনাটা সুনীলকে নিয়ে। জামশেদপুরের আন্ডারওয়ার্ল্ডের মানুষদের সঙ্গে সুনীলের যোগাযোগ স্পষ্ট। হোক না ছেলেবেলার বন্ধু, এখন ওর সঙ্গে যোগাযোগ রাখা অত্যন্ত অন্যায় হচ্ছে। আগামীকাল সুনীল নিশ্চয়ই বেআইনি জিনিস নিয়ে চক্রধরপুর যাচ্ছে। যারা মাল পাঠাবে তারা মোটা মুনাফা লুটবে এবং সুনীল সাধারণ ভাড়ার কয়েক গুণ ঝুঁকি নিচ্ছে বলে পাবে। এই বেআইনি মাল কোকেন, হেরোইন হতে পারে। প্রাণের ঝুঁকি আছে বলে সুনীল কালকের যাওয়াটা বাতিল করার জন্য কারণ খুঁজছে। আর বোকার মতো সুনীলকে একটা পথ সেই বাতলে দিয়েছে। শুধু আগামীকাল নয়, এই বেআইনি ব্যবসায় সুনীল ভবিষ্যতে নিজেকে আর জড়াবে না এমন প্রতিজ্ঞা কখনো করতে পারবে না। এদের কাছে যে কোনো প্রকারের রোজগার করাটাই লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। নীতি আদর্শের কোনো বালাই নেই। সঙ্গে সঙ্গে রতনের কথা আবার মনে এলো। রতনও এই ব্যবসায় আছে। এই রতনদের মতো কেউ সুনীলকে আগামীকাল ভাড়া করেছে। তবে কাপুরকে দেখে মনে হলো রতনদের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং অর্গানাইজড দল। এই সময় একটা গাড়ি উল্টো দিক থেকে হেডলাইট জ্বালিয়ে এগিয়ে আসছিল। পাশ কাটিয়ে যেতে যেতে থমকে দাঁড়ালো গাড়িটা। তারপর ব্যাক করে পাশে চলে এলো। জয়দীপ মনের অবস্থা চেপে রেখে হাসি হাসি মুখ করে তাকালো। গাড়ির স্টিয়ারিংয়ে বসে আছে একজন বুড়ো ড্রাইভার। লোকটা হিন্দিতে জিজ্ঞাসা করলো, এ গাড়ি কোথাকার? কেন ভাই? জয়দীপ পাল্টা জিজ্ঞাসা করলো। আপনার গাড়ি? না, আমার বন্ধু নিয়ে এসেছে। কোথায় তিনি? আপনার কি দরকার? কারণ আছে। লোকটা গাড়ি থেকে নেমে এলো। জয়দীপ বিপদের গন্ধ পেল। সে পেছনের দিকে তাকিয়ে কোথাও সুনীলকে দেখতে পেল না। লোকটা ততক্ষণে পাশে এসে দাঁড়িয়েছে। এই গাড়ি আমি আজ পাম্পে রেখে এসেছিলাম। আমাদের কোম্পানির গাড়ি। আপনি আমার সঙ্গে থানায় চলুন। জয়দীপ নেমে এলো গাড়ি থেকে। ঠিক আছে, আর একটু অপেক্ষা করুন। পাম্প থেকে যে গাড়িটা নিয়ে এসেছে সে কাছেই একটা কাজে গিয়েছে। আমি কিছু জানি না, গাড়ি চালাতেও পারি না। যা বলার সে এলে না হয় বলবেন। কি নাম তার? সুনীল গুপ্তা। লোকটা ঝুঁকে গাড়ির মধ্যে কিছু দেখতে পেয়েই হাত বাড়ালো। জয়দীপ দেখলো সুনীল যে চাবি নিয়ে যায়নি, লোকটা তা খুলে নিল। চাবি পকেটে ঢুকিয়ে লোকটা বলল, আমি ফোন করতে যাচ্ছি। না আসা পর্যন্ত আপনারা এখানে অপেক্ষা করবেন। কি আশ্চর্য, আপনি তো হাওয়া হয়ে যেতে পারেন। লোকটা হাসল। আমার এই গাড়ি এখানে থাকছে বলে হন হন করে হাঁটতে লাগলো। জয়দীপের গলা শুকিয়ে যাচ্ছিল। ফোন করতে যাওয়া মানে আরো লোক ডেকে নিয়ে আসা। থানায় ফোন করলে তো কথাই নেই। এসব ঝামেলায় পড়তে হবে জানলে সে কখনোই সুনীলের সঙ্গে আসতো না। এখন সে পালিয়ে বাড়ি ফিরে যেতে পারে। কেউ দেখার নেই, কিন্তু সেটা করতেও বাঁধল জয়দীপের। লোকটি ফিরে আসার আগেই সুনীল এলো। সামনে এসে একগাল হাসল সে। শুধু কাল কেন, পরশুও লেগে যেতে পারে গাড়ি ঠিক হতে। লুকিয়ে ভেতরে ঢুকে নিজের গাড়ির 12টা নিজেই বাজিয়ে দিয়েছি। এ শালা কেউ কোনোদিন শুনেছে? নে ওঠ, এখান থেকে চলে যাই। ড্রাইভিং সিটে উঠে হাত বাড়িয়ে অবাক হলো সুনীল। আরে, চাবি গেল কোথায়? নিজের পকেটে হাত দিল সে। নিয়ে গিয়েছে। জয়দীপ গাড়ির পাশে দাঁড়িয়ে ঘটনাটা বলল। প্রথমে একটু ঘাবড়ে গেল সুনীল। যাস শালা, আজ দেখছি কপাল বহুত খারাপ। তারপরে সামলে নিয়ে বলল, তো কি হয়েছে? আমি তো চুরি করিনি, পাম্প থেকে বলেই নিয়ে এসেছি। রংবাজি করলেই হলো। বাহ, অন্যের গাড়ি তুই এইভাবে নিয়ে আসতে পারিস? কেন পারবো না? ইলেকট্রিকের কাজের জন্য পাম্পে গাড়ি রেখেছিল। পাম্পের ইলেকট্রিক মেকানিক সারাই করার পর আমাকে বলেছে একটু ট্রায়াল দিয়ে দেখতে। তাই দেখতে এসেছি। তাই বলে চাবি নিয়ে চলে যাবে? বুড়ো লোকটা ফিরে আসার পর সুনীল তাকে একই কথা বোঝাচ্ছিল। যদি সন্দেহ থাকে তাহলে পাম্পে গিয়ে যাচাই করলেই হবে। এই গাড়ির হেডলাইটের বাল্ব বারবার কেটে যাচ্ছিল। ফিউজ তার সারিয়েও কাজ হচ্ছিল না। তাই একটা স্পেশাল সুইচ লাগিয়েছে মেকানিক। তারই ট্রায়াল দিচ্ছিল সে। ওরা যখন এসব কথা বলছে তখন জয়দীপ পায়ে পায়ে খানিকটা দূরত্বে সরে একটা বড় গাছের আড়ালে দাঁড়ালো। তার মনে হচ্ছিল কাছাকাছি থাকা ঠিক হবে না।
এই সময় একটা মারুতি গাড়ি প্রচণ্ড গতিতে এগিয়ে সশব্দে এসে গাড়ি দুটোর পাশে থেমে গেল। বুড়ো ড্রাইভার ছুটে গেল গাড়িটার কাছে। ছোট মালিক, এ বলছে পাম্প থেকে মেকানিক ট্রায়াল দিতে পাঠিয়েছে। রাত্রে কেউ ট্রায়াল দেয় নাকি? শালাকে থানায় নিয়ে চল। সুনীল এগিয়ে এলো। ভাই সাব, লাইটের ডিফেক্ট দিনের আলোর ট্রায়াল দিয়ে কে কবে বুঝতে পেরেছে? বিশ্বাস না হয় পাম্পে চলুন। লোকটা এক মুহূর্ত চুপ করে থেকে বলল, আজিজ, তুমি আগে যাও, ও মাঝখানে থাকবে, আমি পেছনে। পালাবার চেষ্টা করলে গুলি করে খুলি উড়িয়ে দেব। বুড়ো ড্রাইভার চাবি ফেরত দিতে সুনীল গাড়ির কাছে যেতে যেতে ডাকল, জয়দীপ। অগত্যা পায়ে পায়ে গাড়ির দরজায় চলে এলো জয়দীপ। সামনে বুড়োর গাড়ি, পেছনে মারুতি, মাঝখানে গাড়ি চালাতে চালাতে সুনীল বলল, এ শালা ভূত খতরনাক লোক বলে মনে হচ্ছে। এই অবস্থাতেই হাসল জয়দীপ। জামশেদপুরের সবাই দেখছি মাফিয়া হয়ে গেছে। আরে ভাই, হাসি ঠাট্টার কথা না। এখানে যে মাল বানাবে তার আর্মস আর আর্মি না থাকলে চলবে না। তবে আমার কোনো ভয় নেই। কালকের দিনটায় বড় ফাঁড়া ছিল, সেটা ম্যানেজ হয়ে গিয়েছে। পাম্পে তখনও আলো জ্বলছে। সন্ধেবেলায় যত গাড়ি ছিল এখন সংখ্যা আরও বেড়েছে। রাতের জন্য গ্যারেজ হিসেবে ভাড়া দেওয়া হয় নিঃসন্দেহে। 3টে গাড়ি একই সঙ্গে থামতেই মারুতি থেকে নেমে এলো লম্বা লোকটা। এই, তুই নামবি না। সুনীল বলল, ভাই সাব, তুই তুই করে কথা বলবেন না। সঙ্গে সঙ্গে জোরে একটা শব্দ হলো। গাড়ি কেঁপে উঠল। সুনীল বলল, আপনি আপনার গাড়িটাকেই জখম করছেন। ঠিক আছে, নামছি না, মেকানিককে ডাকুন। লোকটি ঘুরে দাঁড়িয়ে চিৎকার করল, মেকানিক! পাম্পের ভেতরের ঘর থেকে একজন বেরিয়ে এলো। মেকানিক ঘাট চালা গিয়া সাব। একে চেনো? লোকটা সুনীলকে দেখল। জি। সুনীল স্টিয়ারিংয়ে আঙুলের বোল তুলল। শুনলেন তো? মেকানিক একে গাড়িটাকে ট্রায়াল দিতে বলেছিল। আমি জানি না সাব। লোকটা ঘুরে বুড়ো ড্রাইভারকে বলল, পুলিশকে ডাকছি, তুমি এখানে থাকো। পকেট থেকে সেলুলার ফোন বের করলো লোকটা। ঠিক তখনই একটা ভারী মোটর বাইক এসে থামলো পাশে। পেছনে যে বসেছিল সে বাইক থেকে নেমে বলল, হ্যাঁ রে অজয় বাবু, আপনি এ সময় এখানে? কি ব্যাপার? লোকটা বোতাম টেপা বন্ধ করে বলল, দেশটার কি অবস্থা! আমার ড্রাইভার এখানকার মেকানিককে গাড়ি দিয়ে গিয়েছিল সারাবার জন্য। আরে এরা সেই গাড়ি চেপে ফুর্তি করতে বেরিয়েছিল। আমি ঠিক করেছি কিছুদিন কানুন হাতে নেব না, তাই পুলিশকে ডেকে পাঠাচ্ছি। এত হিম্মত আপনার গাড়ি নিয়ে ফুর্তি করে? লোকটা এগিয়ে আসতেই জয়দীপ চিনতে পেরে হতভম্ব হয়ে গেল। ততক্ষণে সুনীল নেমে দাঁড়িয়েছে। তাকে দেখে চেঁচিয়ে উঠল আগন্তুক, আরে এ তো সুনীল! নেই নেই, আপনার ভুল হয়েছে অজয়বাবু। তুমি চেনো একে? নিশ্চয়ই, ট্যাক্সি চালায়, এই পাম্পেই গাড়ি রাখে। আমাদের সঙ্গে লেনদেন আছে। ও আপনার গাড়ি না বলে নেবে না। লোকটা এক মুহূর্ত ভাবল, তারপর বলল, ঠিক হ্যাঁ, তোমার কথা মেনে নিলাম। তারপর বুড়ো ড্রাইভারের দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, ওই শালা মেকানিককে বলে দেবে এখন থেকে ট্রায়াল দিতে হলে যেন তোমাকে দিয়েই দেয়। আলতু ফালতু লোক আমার গাড়িতে হাত দিক, এ আমি একদম পছন্দ করি না। দুটো গাড়ি চলে গেলে সুনীল জিজ্ঞাসা করল, কোন হ্যায় বে? তুমি চেনো না ওকে? নতুন শের, অজয় ভার্মা, এমপি বিজয় ভার্মার ছেলে। বিজয় ভার্মার ছেলে? সিএম কা দোস্ত? হ্যাঁ, ও যা বলে পুলিশ তাই শোনে। রতন গলা নামালো, সব ঠিক আছে? ওই জন্যই তো গিয়েছিলাম। মানে? গাড়ি গরম হয়ে যাচ্ছিল, চাকা টানছিল। আজ গোকুলের গ্যারেজে গাড়ি দিয়ে বলে এসেছিলাম সকালে একদম ফিট চাই। গোকুল বলেছে হয়ে যাবে, তবু মনে হলো আরেকবার গিয়ে দেখে আসি। কাল সকালে কাজ নিয়েছি, জবান বলে কথা আছে, কিন্তু গিয়ে দেখলাম গ্যারেজ বন্ধ হয়ে গিয়েছে, আর তারপরেই এই চক্করে পড়লাম। কিন্তু কাল তোমাকে যেতেই হবে। আরে ঠিক আছে, সকালে গাড়ি পেয়ে গেলে কোনো প্রবলেম নেই। যদি না পাও? গোকুল কথা দিয়েছে পাবোই, কাউকে পাঠিয়ে দিও ওর গ্যারেজে। ধরো পেলে না, অন্য গাড়ির ব্যবস্থা করে রাখো। সুনীল মাথা নাড়ল। এ লাইনে সবাই জানে আমি অন্যের গাড়ি নিয়ে কাজে যাই না। যদি কিছু প্রবলেম হয় আমার হবে, অন্যকে ফাঁসাবো কেন?
তাছাড়া নিজের গাড়ি নিয়ে গেলে যে জোর পাই, তা অন্যের গাড়িতে পাবো না। ঠিক আছে, কাল সকালে গোকুলের গ্যারেজে লোক যাবে। বাইকটা চলে যাওয়ার পর জয়দীপ নেমে এলো। সুনীল? রতন? সুনীল মাথা নাড়ল। একদম মুখ খুলবি না। যা দেখলি শুনলি তা ভুলে যা তুই। আমি তো আগেই তোকে বলতে পারতাম। বলিনি যখন, তখন তুই এ ব্যাপারে মাথা ঘামাস না। কে কোন ধান্দায় আছে তাতে তোর কি? জয়দীপ মাথা নাড়ল। আমি ভাবতেই পারছি না সেই রতন। ভাবতে অনেক কিছুই পারা যায় না। আমি রঞ্জি খেলছি না, এটা ভাবতে পারিস? ওই শালা উপরওয়ালার মতো হারামি বেঈমান যতদিন মানুষের লাঠি ঘোরাবে, ততদিন এইরকম ভাবতে না পারা ঘটনা ঘটে যাবে। রতন এসে গিয়েছিল বলে আজ একটা বড় ঝামেলা থেকে বাঁচলাম। এমপির বাচ্চার কথায় পুলিশ বহুত মার মারত। এমপির ছেলে, অথচ তুই চিনিস না? এখানে বোধহয় থাকতো না। আরে এমপিকে আমি দু একবার দেখেছি। এখানে যত গ্যাং কাজ করে সবাই এমপিকে মাল দেয়। লাস্ট ইলেকশনে ব্যালট বক্সে কাগজ ফেলেছে AK-47 হাতে নিয়ে এমপির সোলজাররা। কোন শালা একে হারায়? নিজের কানকেই বিশ্বাস করা অসম্ভব হয়ে পড়েছিল জয়দীপের। পশ্চিম বাংলায় যা কল্পনাও করা যায় না তা বিহারের স্বচ্ছন্দে সবাই মেনে নেয়। এই ছেলে বাপের নাম রাখবে। দেখলে অবশ্য হিন্দি ছবির উঠতি হিরো বলে মনে হয়। হঠাৎ সন্দেহটা ছোবল মারল মনে। ছেলেটা তো 6 ফুটের ওপর লম্বা, পরনে জিন্স আর চামড়ার জ্যাকেট ছিল। হাঁটা চলায় খুব স্মার্ট। নাম অজয় ভার্মা। সুনীল বলছে এখানে ছিল না বলে ও ছেলেটাকে চেনে না। কোথায় ছিল? এর চেহারার সঙ্গে বিজয় গুপ্তার চেহারার খুব মিল আছে। দুজনে একই লোক নয় তো? বলবো বলবো করেও সুনীলকে সন্দেহের কথা সে বলল না। মামা মামির খাওয়া হয়ে গিয়েছিল। মা দরজা খুলে বললেন, কোথায় গিয়েছিলি? পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। একদিন পরে এসে এত রাত করলি? হাত মুখ ধুয়ে নে। খাওয়া দাওয়ার পর মা বললেন, তোর শোয়ার ব্যবস্থা আমার ঘরে করেছি। রতনের ফিরতে অনেক রাত হয়। যা শুয়ে পড়। তুমি? ও আসুক। আশ্চর্য, ওর বাবা মা ঘুমোচ্ছে আর তুমি জেগে থাকবে? বিপাকে পড়লে অনেক কিছু মানুষ বাধ্য হয়ে মেনে নেয় খোকা। তখন প্রশ্ন করা বোকামি। তোর একটা কিছু হয়ে গেলে আমি মুক্তি পাবো। বাবা যা রেখে গিয়েছিলেন তার কিছুই অবশিষ্ট নেই মা। এমন কিছু তো রেখে যেতে পারেননি। তোর পড়াশোনা চালিয়ে যা ছিল তাই এ সংসারের পেছনে খরচ করতে হয়েছে। যাদের কাছে থাকছি খাচ্ছি তাদের অভাব দেখে যক্ষের মতো সেই টাকা আঁকড়ে তো থাকা যায় না। মায়ের ঘরের বিছানাটা বড়। এই খাটে ছেলেবেলায় শুতো জয়দীপ। সেই চেনা গন্ধটা আজও নাকে এলো। মামিমা রতনের ঘরে থাকতে বলেছিলেন বদান্যতা দেখিয়ে, কিন্তু সেখানে যত সুবিধে থাক, এই গন্ধটা তো ছিল না। চোখ বন্ধ করে জয়দীপ প্রার্থনা করতে লাগলো, কাল পোস্ট অফিসে গিয়ে যেন ভালো খবর পায়। ঘুম আসছিল না। জামশেদপুরে সে ছুটি ছাটায় এলেও এরকম জীবন কখনো দেখেনি। এখন এখানে যেটা স্বাভাবিক, চিরকাল তাকেই সে অন্যায় বলে মনে করে এসেছে। এতদিন ধরে বই পড়ে সহবত শিখে জীবনের একটা নির্দিষ্ট মানে তৈরি করে বড় হয়ে উঠে মনে হচ্ছে সে যেন মূর্খের স্বর্গে বাস করছে। সঙ্গে সঙ্গে মনে হলো এদের চোখে তার ভাবনা মূর্খামি হতে পারে, কিন্তু শেষ সত্যি এটাই। অল্প কিছু দিনের জন্য ওরা হয়তো আরাম কিনতে পারবে, কিন্তু প্রত্যেককে একটা না একটা দিন ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হতে হবেই। জয়দীপের মনে স্বাতিলেখার মুখ ভেসে উঠল। নিষ্পাপ মুখে এখন কালো ছায়া চেপে বসেছে। মেয়েরা এমন ভুল কি করে করে? অহনা তো এখনো এসব কাজ করবে না। অহনা তাদের বন্ধু, তুই তোকারি সম্পর্ক। অনেক কথা স্বচ্ছন্দে ওদের কাছে বলা যায়। আজ পর্যন্ত অহনা কাউকে বিশেষ বন্ধুত্বের সম্মান দেয়নি। প্রথম প্রথম জয়দীপের মনে প্রশ্ন আসতো, অহনা কাকে ভালোবাসে? অহনা একদিন বলেছিল ভালোবাসলে মন অন্ধ হয়ে যায়, তখন বিচার করার ক্ষমতা হারিয়ে যায়। ভালোবাসা বন্ধুত্বকেও মেরে ফেলে। তার চেয়ে সত্যিকারের বন্ধুত্ব অনেক ভালো। সেখানে পাওয়ার আকাঙ্ক্ষা প্রবল হয় না বলে যুক্তি বেঁচে থাকে। স্বাতিলেখা যে অহনা হতে পারেনি তা বোঝাই যাচ্ছে। এখন মেয়েটার কি হবে?
মিসেস মুখার্জি ওকে দিল্লি নিয়ে গিয়ে অ্যাবর্শন করাবেন? ভাবতেই শরীর গুলিয়ে উঠল জয়দীপের। ভুলের প্রায়শ্চিত্ত এভাবে করতে হবে মেয়েটাকে? সেই বিজয় গুপ্তার গায়ে এসবের আঁচ বিন্দুমাত্র লাগবে না। বিজয় গুপ্তা। অজয় ভার্মার চেহারাটা মনে এলো। লম্বা 6 ফুট হবেই, ফর্সা সুন্দর চেহারা, স্মার্ট। ছেলেটার ভুরু জোড়া। টেবিল থেকে একটা কাগজ কলম নিয়ে স্কেচ করার চেষ্টা করলো। না, কিছুতেই মুখটা আসছে না। অনেকক্ষণ ধরে যখন খানিকটা মিলল, তখন ভুরুটা জোড়া করে দিল। এবার যেন চেনা লাগছে। এই সময় রতন এলো। দরজায় আওয়াজ হচ্ছে। বেল না টিপে শব্দ করছে রতন। চিৎকার করে কিছু বলছে মনে হলো। জয়দীপ ঘর থেকে বেরিয়ে দেখলো মা তড়িঘড়ি করে এগোচ্ছেন। সে বলল, মা, আমি খুলছি, তুমি যাও। এখন ওর সঙ্গে কথা বলিস না। মা দাঁড়িয়ে গেল। দরজা খুলল জয়দীপ। রতন টলছে। সেই অবস্থায় জিজ্ঞাসা করল, কে? আমি জয়দীপ, ভেতরে আয়। রতন কোনো কথা না বলে সোজা হয়ে হাঁটার চেষ্টা করে ভেতরে চলে এলো। তুমি কেন? আর সব কোথায়? আমার পয়সায় খাবে, পড়বে, ফুর্তি করবে, আর আমি ফেরা পর্যন্ত জেগে থাকবে না? মা জেগে আছে। পিসি তো জেগে থাকবেই, ওটা ওর ডিউটি। কিন্তু আমার পরম পূজনীয় বাবা মা কোথায়? শালা ছাড় পোকার দল। রতন নিজের ঘরের দিকে এগোলো। জয়দীপ প্রতিবাদ না করে পারল না। কি হচ্ছে কি? এই, চুপ! তুমি কোনো কথা বলবে না। গুড বয় গুড বয়ের মতো থাকো। কিন্তু কিসের তুমি গুড বয়? MA পাশ করলেই হলো? তোমার মা এ বাড়িতে ঝিগিরি করছে, আর তুমি ইউনিভার্সিটি মারাচ্ছ। হাত নাড়ল রতন। এবার মা এগিয়ে এলেন। বাবা রতন, হাত মুখ ধুয়ে খেয়ে নে। রতন কাঁধ নাচিয়ে তার ঘরে ঢুকে গেল। জয়দীপ দেখলো মা চলে যাচ্ছেন তার ঘরের দিকে। ওই মাতাল অবস্থায় নিষ্ঠুর সত্যি উচ্চারণ করে গেল রতন। ঝিমঝিম করতে লাগলো শরীর। তারপরেই মনে হলো নিজের মা বাবাকে আক্রমণ করলেও পিসিমা সম্পর্কে ও একটাও খারাপ কথা ওই অবস্থায় উচ্চারণ করেনি, বরং কোথাও সমবেদনা কাজ করেছে। জয়দীপ রতনের ঘরের দরজায় এসে দাঁড়ালো। রতন ততক্ষণে জামা খুলে ফেলেছে। কোমরের বেল্টের ভেতর থেকে টেনে যা বের করলো তা একটা রিভলভার, তা বুঝতে অসুবিধে হলো না জয়দীপের। অস্ত্রটাকে বালিশের পাশে ফেলে রেখে ঘুরে দাঁড়ালো সে। জয়দীপকে দেখতে পেয়ে জড়ানো গলায় বলল, আবার কি হলো? তুই প্রচন্ড ড্রিঙ্ক করেছিস। এ বাড়িতে এই প্রথম কেউ কথাটা বলল। এসব করে কি লাভ? না করে তোমার কি লাভ হচ্ছে? শোনো, চাকরির ধান্দা ছেড়ে এখানে চলে এসো। একটু টাফ হতে হবে, দেখবে মাল্লু আপনা আপনি পকেটে এসে যাবে। আমি ওটা কোনোদিন পারবো না রতন। পারবো না বলে কোনো কথা নেই। এই আমি কি 4 বছর আগে ভাবতে পেরেছি এসব পারবো? এখন আমার আর পেছনে তাকানোর কোনো দরকার নেই। কিন্তু স্মাগলিং করে তো কেউ সুখে নেই। কে বলল? সব সময় টেনশন, পুলিশের ভয় তোদের নেই? টেনশন আছে, ভয় নেই। কোন ব্যবসায় টেনশন নেই? আরে মানুষ বাঁচে বড়জোর 70-75। এই করতে করতে ঠিক ওই বয়স পর্যন্ত বেঁচে যাব। কাল চক্রধরপুরে যাস না। তুমি জানলে কি করে? হাউ? হঠাৎ সোজা হয়ে গেল রতন। তুই যখন সুনীলকে পাম্পে দাঁড়িয়ে কথাগুলো বলছিলি তখন আমি ওর গাড়িতে বসেছিলাম। তুই আমাকে লক্ষ্যই করিসনি। যাস শালা! সুনীল তোমাকে কিছু বলেছে? সত্যি কথা বলো। না, ও কিছু বলেনি। তাহলে তুমি কিছুই শোনোনি। মনে থাকে যেন কথাটা। রতন, মারুতিতে চড়ে যে লোকটা পাম্পে এসেছিল সে কে? অজয় ভার্মা, MP-র ছেলে। কেন? খুব চেনা লাগছিল, কিন্তু এখানে দেখিনি। এখানে অল্পদিন হলো পাকাপাকি এসেছে। কলকাতায় থাকতো। ওখানেই দেখে থাকতে পারো। হোটেল করবে বলে হোটেল ম্যানেজমেন্ট পড়তে গিয়েছিল। আমি এখন ঘুমাবো। গুড নাইট। হাত নাড়ল রতন।
বেরিয়ে এলো জয়দীপ। সন্দেহটা এখন প্রবল হচ্ছে। কলকাতায় থাকতো অজয় ভার্মা, সে আর কিছু ভাবতে পারছিল না। ঘুম ভাঙল একটু দেরিতে। মা মাজন বের করে দিলেন। ছেলেবেলায় এই মাজন আঙ্গুলে নিয়ে দাঁত মাজতে হতো তাদের। অভ্যেস চলে যাওয়ার বহুদিন বাদে সেই ঘটনার পুনরাবৃত্তি হলে অন্য ধরনের মজা লাগে। তৈরি হয়ে বাইরে বের হতেই সে দেখল মামা বাজার করে ফিরেছেন। মামিমা হেসে বলল, আয় বাবা, চা খা। রতন, তার কি ঘুমোবার সময় আছে বাবা? কাজ আর কাজ। সাত সকালে উঠেই কোনো রকমে চা খেয়ে বেরিয়ে গিয়েছে। চায়ের কাপে চুমুক দিয়ে মামা মামিকে দেখল সে। রাত্রে রতন যে গলায় চেঁচিয়ে এদের ছারপোকা বলেছে তা শুনতে না পাওয়ার কোনো কারণ নেই। অথচ এদের মুখ চোখ দেখে মনেই হচ্ছে না যে সেটা শুনেছেন। জয়দীপ জিজ্ঞাসা করল, আপনারা কেমন আছেন? মামিমা বললেন, ছেলে মেয়েরা সুখে থাকলে মা বাবা ভালো থাকে। রতনের একটু ব্যবস্থা হয়েছে, এবার তোর হয়ে গেলেই নিশ্চিন্তি। জয়দীপ বলল, আপনারা কি জানেন রতন প্রচন্ড ঝুঁকি নিচ্ছে? মামা এবার এগিয়ে এলেন। দেখো জয়, ঝুঁকি না নিলে ব্যবসায় আয় হয় না। ঝুঁকি নিতে চায় না বলেই বাঙালি যাত্রার কিচ্ছু হলো না। আমার সঙ্গে কাজ করত উপাধ্যায় বলে একটা লোক, সঞ্চয়িতার নাম শুনেছিলে? মাসে 4% ডিভিডেন্ড দিত। উপাধ্যায় সব টাকা জড়ো করে 2 লাখ খাটালো। 8,000 মাসে, বছরে 96,000। ঠিক 2 বছরের মাথায় টাকা তুলে নিল সে। 1,92,000 প্রফিট করলো। আমরা প্রথম প্রথম সন্দেহ করেই 1.5-2 বছর কাটালাম। আমাদের টাকা মার খেলো। আমি 3,000 রেখেছিলাম, 4 মাসের সুদ পেয়েছিলাম। এই থামার সময়টা জানতে হবে। কখন থামতে হয় জানলে কোনো ভয় নেই। হে হে হে। পোস্ট অফিসে যাওয়া মাত্র পিয়ন ভদ্রলোক বললেন, আপনার কপাল ভালো। পেয়েছেন? প্রায় চিৎকার করে উঠল জয়দীপ। হ্যাঁ, আসুন আপনি। পিয়নকে অনুসরণ করে অফিসে ঢুকলো জয়দীপ। তখনও সব কর্মচারী এসে পৌঁছায়নি। বড়বাবু কয়েকটা প্রশ্ন করে একটা খাম বের করলেন। এখানে সই করুন। জয়দীপ দ্রুত সই করল। খামটা হাতে চোখ বন্ধ করল জয়দীপ। তারপর হনহনিয়ে বেরিয়ে এলো পোস্ট অফিস থেকে। খানিকটা হাঁটার পর সে আবার খামটার দিকে তাকালো। লম্বা খামের মুখ ছিঁড়ে ভাঁজ করা পাণ্ডুলিপির সঙ্গে ছাপানো চিঠি দেখতে পেল। কলকাতার খুব নামী কাগজ জানিয়েছে বিশেষ কারণে এই পাণ্ডুলিপি তাদের পক্ষে ছাপা সম্ভব হচ্ছে না। তবে ভবিষ্যতে যেন তারা সহযোগিতা থেকে বঞ্চিত না হয়। পাণ্ডুলিপিটি মুচড়ে ফেলে দিতে গিয়েও পারল না জয়দীপ। হোস্টেলে থাকার সময় কত রাত জেগে গল্পটা লিখেছিল সে। একটা শিশুর ভারতীয় হয়ে ওঠার কাহিনী। অথচ কিন্তু গত পরশু থেকে সে কোন আশায় ছুটে এসেছিল আর কি পেল? এই একটু আগ পর্যন্ত সে নিশ্চিন্ত ছিল চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে পোস্ট অফিসে পড়ে আছে। অহনা রজত তাকে সমর্থন করেছিল। মা এটাকে আশ্রয় ভেবে নিয়েছেন। বুকের ভেতরটা হু হু করে উঠল জয়দীপের। ওই বাতিল পাণ্ডুলিপি পাওয়ার জন্য সে অহনার কাছ থেকে 100 টাকা ধার করে ফেলল। ক্রমশ প্রচণ্ড রাগ হচ্ছিল জয়দীপের। মানুষের ভবিষ্যৎ নিয়ে যে খেলা চলে, সেই খেলাটা যদি মানুষ আগাম ধরে ফেলতো। সে দেখলো একটু মৃতদেহ নিয়ে রাম নাম সাথায় বলতে বলতে প্রচুর লোকজনের মিছিল আসছে। দেখলেই বোঝা যায় বেশ অর্থবান কেউ মারা গিয়েছেন। মৃতদেহটি যখন পাশ দিয়ে এগোলো তখন চেহারা দেখে মনে হলো 50-এর আশেপাশে বয়স। অনুসরণকারীরা বলতে যাচ্ছিল কাল সন্ধেবেলাতেও লোকটা নাকি আড্ডা মেরেছে। কাল সন্ধেবেলায় লোকটা জানলো না আজ মানুষের কাঁধে চড়ে তার শরীর শ্মশানে যাবে। কাল সন্ধেবেলায় লোকটা নিশ্চয়ই অনেক পরিকল্পনা মাথায় রেখেছিল। তার কোনো ব্যক্তিগত কাগজ অথবা ব্যক্তিগত কথা যা সে পরে কাউকে দেবে বা জানাবে বলে ঠিক করেছিল, তার কোনো দিনই জানা যাবে না। লোকটার সমস্ত কামনা, বাসনা, ইচ্ছা এখন অস্তিত্ববিহীন। শরীর থেকে প্রাণ বেরিয়ে যাওয়া মাত্রই সব উধাও। এই নির্মম সত্য কি লোকটা জানতো না? মিছিল চলে যাওয়ার পর জয়দীপের মনে হলো লোকটার সঙ্গে তার পার্থক্য একটাই, সে বেঁচে আছে। এখনো সে অনেক কল্পনা করতে পারে যা ওই মৃতদেহ পারবে না। চাকরির চিঠির বদলে বাতিল পাণ্ডুলিপি পেয়ে তার জীবন শেষ হয়ে যাচ্ছে না।
এখনো চাকরির চিঠি পাওয়ার আশা যেমন আছে, তেমনি বড় কাগজে গল্প ছাপার সম্ভাবনাও চলে যায়নি। পৃথিবীর অনেক বিখ্যাত লেখকদের প্রথম দিকের লেখার সম্পাদকেরা ফেরত দিয়েছেন, কিন্তু তাই বলে তাদের লেখক হওয়া আটকাতে পারেননি। সুনীলদা তাকে একজনের কাছে নিয়ে যাবেন বলে কথা দিয়েছিলেন। কে বলতে পারে এই চাকরির বদলে সেখানে কাজ পেলে সে ভবিষ্যতে আরো উন্নতি করতে পারবে না? তাহলে লোকে বলে কেন ঈশ্বর যা করেন তা মঙ্গলের জন্যে? এসব কথা এমনি এমনি তৈরি হয় না, অনেকবার প্রমাণিত হওয়ার পর তা সত্যের কাছাকাছি পৌঁছে যায়। এরকম ভাবার পর জয়দীপের মন একটু হালকা হলো। তবু নিজের জন্য নয়, মায়ের জন্যে তার কষ্ট হচ্ছিল। পাণ্ডুলিপি ভাঁজ করে পকেটে রেখে একটা অটো নিল জয়দীপ। আজ দুপুরের দিকে যে ট্রেন পাবে তাই ধরে কলকাতায় ফিরে গেলে সন্ধ্যের মুখে প্রেসে পৌঁছে যাবে। সুনীলদা নিশ্চয়ই তাকে ভুল বুঝবেন না। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস দায়বন্ধন এর দ্বিতীয় পর্ব। উপন্যাসটির বাকি পর্বগুলো আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। বাকি পর্বগুলো আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেতে হলে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।